আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব নেতানিয়াহুকে গ্রেপ্তার দাবি হামাসের। এরপর জানিয়ে দেব বাংলাদেশ নিয়ে মন্তব্যে মোদি সরকারের আপত্তি খারিজ মমতার। আরও জানিয়ে দেব বদলে যাচ্ছে ব্রিটেনের ইসরায়েল নীতি। এরপর জানিয়ে দেব দিল্লি মেট্রোর ১৬০০ যাত্রীর বিরুদ্ধে মামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের রাজপথে লাখো মানুষের বিক্ষোভ। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। নেতানিয়াহুকে গ্রেপ্তার দাবি হামাসের। গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ৯ মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৯,০০০-এরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। দেশটির বিরুদ্ধে উঠে এসেছে গণহত্যার অভিযোগ। এমন অবস্থায় যুদ্ধ অপরাধী হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। একই সঙ্গে নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসের ভাষণের সুযোগ দেওয়ারও সমালোচনা করেছে গোষ্ঠীটি। নেতানিয়াহুকে আমেরিকান কংগ্রেসে ভাষণ দেওয়ার সুযোগের নিন্দা করে হামাস বলেছে তাকে যুদ্ধ অপরাধী হিসেবে গ্রেপ্তার করা উচিত ছিল। মূলত নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে একটি বক্তব্য দিয়েছেন। হামাস এক বিবৃতিতে জানায়, বিশ্বের সামনে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ দেওয়ার পরিবর্তে এবং গাজায় গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞ ঢেকে দেওয়ার জন্য প্ল্যাটফর্ম দেওয়ার পরিবর্তে নেতানিয়াহুকে একজন যুদ্ধ অপরাধী হিসেবে গ্রেপ্তার করা উচিত ছিল এবং তাকে আইসিসির কাছে হস্তান্তর করা উচিত ছিল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীটি আরও বলেছে, নেতানিয়াহুর বক্তৃতা তার সামরিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক সংকটের গভীরতাই প্রতিফলিত করেছে। হামাস নেতানিয়াহুকে রাফা এবং নুসেইরাতের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ গণহত্যা উপেক্ষা করার পাশাপাশি অনেক বন্দীকে মুক্ত করার মতো মিথ্যা বিজয়ের দাবি করার বিষয়ে অভিযুক্ত করেছে। নেতানিয়াহু সোমবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে দেখা করেন। এছাড়া ইসরায়েলে ফেরার আগে শুক্রবার ফ্লোরিডায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বুধবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ওয়াশিংটন। এদিন ক্যাপিটল হিলের বাইরে এবং শহরটির বিভিন্ন জায়গায় হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভ করেন। বিক্ষোভ দমাতে পুলিশ তাদের উপর আক্রমণ করে। নারী সহ বহু বিক্ষোভকারীকে জোরপূর্বক আটকে রাখার ঘটনাও ঘটে। পুলিশের নির্যাতন উপেক্ষা করে বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে খুনি ও মিথ্যুক বলে স্লোগান দেয়। বাংলাদেশ নিয়ে মন্তব্যে মোদি সরকারের আপত্তি খারিজ মমতার। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য নিয়ে বিতর্ক থামছেই না। ঢাকার আপত্তির পরে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে মুখ খোলে। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব দিলেন মমতা। শুক্রবার তিনি বলেন, পররাষ্ট্রনীতি সম্পর্কে আমি অনেকের চেয়ে ভালো জানি। শুক্রবার দিল্লিতে গেছেন মমতা। শনিবার নীতি আয়োগের বৈঠক, সেই বৈঠকে যোগ দিতে দিল্লিতে গেছেন তিনি। তার আগে শুক্রবার দিল্লির বঙ্গভবনে দলীয় সংসদের সাথে বৈঠকও করেন মমতা। দিল্লিতে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি। আমি ৭ বারের সংসদ, ২ বারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। পররাষ্ট্রনীতি অন্য কারো চেয়ে ভালো জানি। তাদের আমাকে শেখানো উচিত নয়, বরং তাদের পরিবর্তিত ব্যবস্থা থেকে শেখা উচিত। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন, প্রতিবেশী দেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না। তবে সেই সাথে তিনি জানান, এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না, কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ। এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু মমতার এই মন্তব্য নিয়ে আপত্তি তুলে বিজেপি। তাদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার নেই। মমতার মন্তব্যে আপত্তি জানায় ঢাকাও। বাংলাদেশের পররাষ্ট্র
পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন, মমতা ব্যানার্জির প্রতি সম্মান রেখে বলতে চাই, তার ওই বক্তব্যের জেরে বিভ্রান্তি ছড়িয়েছে। পাশাপাশি তিনি এও জানান, এ ব্যাপারে ভারত সরকারকে নোট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের কাছ থেকে পাওয়া আপত্তি বার্তার কথা স্বীকার করেছেন। অন্যদিকে মমতাকেও কার্যত সংবিধানের পাঠ দিয়ে জানানো হয়েছে, অন্য কোনো দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার কোনো রাজ্য সরকারের নেই। সংবিধান সেই অধিকার দেয়নি রাজ্যকে। এ নিয়ে বলার এখতিয়ার শুধু ভারত সরকারেরই আছে। বদলে যাচ্ছে ব্রিটেনের ইসরায়েল নীতি। গাজায় ইসরায়েলের হামলার প্রশ্নে গত 10 মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে একেবারে পা মিলিয়ে চলছে ব্রিটেনের রক্ষণশীল সরকার। ক্ষমতার পালাবদলে এখন সেখানে লেবার পার্টির নতুন সরকার এসেছে। এ অবস্থায় গাজা যুদ্ধ ইস্যুতে ব্রিটেন তাদের ঘনিষ্ঠ মিত্রদের কাছ থেকে কিছুটা দূরে সরে যাচ্ছে। বৃহস্পতিবার দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয়, চলতি সপ্তাহের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার উপর আপত্তি তুলে নিতে পারেন। সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রক্ষণশীল সরকার এ আপত্তি জানিয়েছিল। গত সপ্তাহে ব্রিটেন জানায়, তারা ফিলিস্তিনিদের সহায়তাকারী জাতিসংঘের সংস্থা UNRWA-তে আবারও তহবিল সরবরাহ শুরু করবে। দেশটি এও বলছে, সর্বোচ্চ নিরপেক্ষতার মান নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি। জাতিসংঘের এ সংস্থার বিরুদ্ধে ইসরায়েল সরকার নানা অভিযোগ তুলে আসছে। তাদের দাবি, গত 7 অক্টোবর চালানো হামাসের হামলায় সংস্থাটির সদস্যরাও জড়িত ছিলেন। যুক্তরাজ্য সরকারের এ দুটি পদক্ষেপকে এক করলে যা দাঁড়ায় তা হলো, দেশটি গাজায় ইসরায়েলের তীব্র হামলার জন্য নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগ করতে আগ্রহী। এতে এটাও স্পষ্ট হয়, সাবেক মানব অধিকার আইনজীবী স্টারমার যুক্তরাষ্ট্রের চেয়ে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। দিল্লি মেট্রোর 1600 যাত্রীর বিরুদ্ধে মামলা। ভারতের দিল্লিতে মেট্রো আসন নিয়ে প্রায় ঝামেলা হতে দেখা যায়। হাতাহাতি, কখনো আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ভিডিও বানানোর মতো ঘটনা প্রকাশ্যে আসে। শুধু তাই নয়, ভরা মেট্রোর মধ্যেই কখনো আবার দুষ্কর্মের ছবিও ধরা পড়েছে। এবার এসব ঘটনা কড়া হাতে নিয়ন্ত্রণ করা শুরু করেছে কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে শুক্রবার এ তথ্য জানা গেছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের বেশ কিছু ঘটনার জন্য এপ্রিল থেকে জুনের মধ্যে 1600 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যা গত বছরে একই সময়ের তুলনায় 3% বেশি। মেট্রো রেলের তথ্য বলছে, এই 3 মাসে 1647 জনকে জরিমানা করা হয়েছে। ডিএমআরসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, মেট্রো ও মেট্রো চত্বরে ঝামেলা অশান্তির জন্য এই জরিমানা করা হয়েছে। তিনি বলেন, তবে কর্মীর অভাবে সব ঘটনায় নজরদারি চালানো সম্ভব হচ্ছে না। সিসিটিভি ফুটেজে যদি এই ধরনের ঘটনা ধরা পড়ে তাহলে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া বিভিন্ন মেট্রো স্টেশনে এই ধরনের ঘটনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে পোস্টার সাটানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের রাজপথে লাখো মানুষের বিক্ষোভ। গাজা উপত্যকার অসহায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইয়েমেনের লাখ লাখ মানুষ গতকালও দেশটির রাজপথে নেমে এসেছিলেন। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে প্রতি শুক্রবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছেন ইয়েমেনের বিপ্লবী জনতা। রাজধানী সানায় গতকালের বিক্ষোভে অন্তত 20 লাখ লোক সমবেত হয়েছিলেন এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে আরো বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য ইয়েমেনের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। টানা 40তম সপ্তাহের মতো অনুষ্ঠিত এ বিক্ষোভে লাখ লাখ মানুষ ইয়েমেনের পাশাপাশি ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং তারা ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী যে অভিযান চালাচ্ছে তার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং এ হামলা যেন জোরদার করা হয়। ইয়েমেনের বিক্ষোভকারী জনতা
আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলকে ভয় না পেয়ে অকুতোভয় প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। যেসব আরব দেশ সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেছে এবং গাজায় ভয়াবহ গণহত্যা সত্ত্বেও তেল আবিবের সাথে সম্পর্ক ছিন্ন করছে না, ইয়েমেনের বিক্ষোভকারীরা তাদের বিরুদ্ধেও স্লোগান দেন। ইয়েমেনের বিপ্লবী জনতা ইসরায়েল আগ্রাসনের মুখে গাজাবাসী ফিলিস্তিনি জনগণের অটল ও অবিচল অবস্থানের ভূয়সী প্রশংসা করেন এবং তাদেরকে আরও ধৈর্য ধরার আহ্বান জানান।